আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। বেশ কিছু ব্রেকিং খবর আছে আজকের লাইভ সেশনে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি খবরগুলো দেওয়ার চেষ্টা করব আপনাদের। আহ ৪ তারিখ থেকে শুরু হচ্ছে ইরানে প্রায় ৯ তারিখ পর্যন্ত ৬ দিনব্যাপী আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠান। সেখানে বাংলাদেশের পক্ষ মানে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পিকার এবং বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ ডেলিগেট যাচ্ছেন। পাশাপাশি কাশ্মীর বেশ উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আছে। বাংলাদেশের মতো পাকিস্তানের কাশ্মীর ভেঙে যেতে পারে। অন্যদিকে আজাদ কাশ্মীরকে ভারত তাদের নিজের দাবি করে বসেছে। ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর, সিরিয়াতে বোমা বিস্ফোরণে অনেক হতাহতের খবর পাওয়া গেছে। পাশাপাশি কাতারে ইরান আমেরিকার যৌথ আলোচনায় কাতার বলছে কিছু ভালো ফলাফল আসতে যাচ্ছে। কিন্তু ইরান বলছে হরমুজ নিয়ে যদি আমেরিকা কোনো বাড়াবাড়ি করে স্টেট খেয়ে ফেলবে। রাশিয়ার তাণ্ডবে পুরো ইউক্রেন এখন জ্বলছে। দর্শক, এরকম বড় বড় গুরুত্বপূর্ণ খবরগুলো আজকে লাইভ সেশনে থাকছে। প্রথম যে বিষয়টি দিয়ে আমি শুরু করতে চাই, আলী খামেনির, ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪ থেকে ৯ তারিখ পর্যন্ত, এই ৬ দিন ব্যাপী। ২৮ ফেব্রুয়ারি দখলদার এবং আমেরিকার আগ্রাসনে একটা বড় স্ট্রাইকে প্রাণ হারান ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা। তারপর থেকে তার পুরো পরিবারের লাশকে বিশেষ ফ্রিজিং ব্যবস্থা রাখা হয়। কোথায় রাখা হয় কি সেই বিষয়টি স্পষ্ট না করা হলেও এই দীর্ঘদিন ধরে এটাকে সংরক্ষণ করা হয় এবং পুরো ইরান না পুরো পৃথিবীকে জানান দিয়ে সে দাফন অনুষ্ঠান হতে যাচ্ছে। পৃথিবীর ৯০টি দেশ থেকে প্রতিনিধিরা আসবে। বলা হচ্ছে ১ থেকে ২ কোটি মানুষের সমাগম ঘটবে এই অনুষ্ঠান ঘিরে। বাংলাদেশ থেকে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম যাচ্ছেন। জামাত ইসলাম থেকে যাচ্ছেন প্রায় ৫-৬ জনের একটা ডেলিগেট টিম। মুজিবুর রহমানের নেতৃত্বে নাসিরউদ্দিন পাটোয়ারি, খালিকুজ্জামান সহ একটা প্রতিনিধি দল। বলা হচ্ছে ৪ঠা জুলাই রাজধানী তেহরানে গ্র্যান্ড মুসল্লায় ইমাম খামেনি যে কেন্দ্রীয় জানাজা অনুষ্ঠিত হবে সেখানে ৭ জুলাই মরদেহ ইরানের পবিত্র শহর কোমে নেয়া হবে। ৮ জুলাই মরদেহ ইরাকে স্থানান্তর করা হবে এবং নাজাফ ও কারবালা শহরের শোকযাত্রা ও জানাজা অনুষ্ঠিত হবে। ৯ জুলাই ইরানের মাজদা শহরে হজরত ইমাম রেজা আলাইহিস সালামের মাজারে দাফন করা হবে। দর্শক, দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে খবরটির জন্য আপনারা ওয়েট করছেন সেটি হলো ইরান এবং আমেরিকার মধ্যে বারবারই যুদ্ধবিরতি ভেঙে যুদ্ধের সূচনা হয়। সেটা আবারও আলোচনার মাধ্যমে কাতারে স্থিমিত করার জন্য, ঠান্ডা করার জন্য আলোচনা চলে। তো সেই সময়টি আলোচনায় যেই দুই পক্ষের আলোচনা হয় সেখানে বলা হয় যে আলোচনা চলমান উত্তেজনার মধ্যে ইরানের সামরিক সদর দফতর আইআরজিসি হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপের জবাব দেওয়া হবে চূড়ান্তভাবে এবং খুব দ্রুত। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আইআরজিসির পক্ষ থেকে, যদি হরমুজ প্রণালীতে আমেরিকা নেক্সট কোনো আগ্রাসনের চেষ্টা করে, অ্যাটাকের চেষ্টা করে, দখলের চেষ্টা করে, কোনো মিস অ্যাডভেঞ্চার করে, যেটাই করুক, ইরান আমেরিকাকে আর ছাড় দেবে না। এতদিন যতটুকু সমীহ করেছে, আক্রমণ তো করেছে, কিছুটা সমীহ ইরান করেছে যেহেতু আলোচনা চলছিল। ইরান বলছে এখন আর আমরা কোনো আলোচনার মানে তখন আমরা আর কোনো আলোচনার দিকে যাব না। যত দ্রুত পারি আমরা জবাব দেব। হরমুজ প্রণালী ইরানের মূল টার্গেট। ইরান হরমুজকে ছাড়বে না, কোনোভাবেই ছাড়বে না। আমেরিকা হরমুজ নিয়ে যে ষড়যন্ত্রগুলো করছে, ইরান তার জবাবে বলছে এই অঞ্চল আমাদের এবং এটি আমাদের স্ট্র্যাটেজিক পয়েন্ট। পৃথিবী উল্টে গেলেও আমেরিকা যদি পুরো শক্তি নিয়ে যুদ্ধেও নামে, পুরো পৃথিবী যদি এক হয়েও আসে, হরমুজ ইরান ছাড়বে না।
17 জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক সম্পর্কিত, অর্থাৎ 17 জুনে যেই তাদের মধ্যে যে স্বাক্ষরটা হয়েছিল সেই বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে ইরান, এমনটিও বলছে। আবার তেহরান বলছে অন্তর্বর্তীকালীন চুক্তি লঙ্ঘনের বিষয় প্রতিবেদন জমা দিতে ও আলোচনা করতে ওয়াশিংটনের সাথে একটি যোগাযোগ চ্যানেল ইরান তৈরি করেছে। এখন থেকে সেই চ্যানেলটি তাদের সাথে যোগাযোগ করবে। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি সেটি হলো ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির বিরুদ্ধে ইসরায়েলের দেয়া সর্বশেষ প্রাণনাশের হুমকির প্রতিবাদে জাতিসংঘে বিক্ষোভ জানিয়েছে ইরান এবং এটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? ইসরায়েলের পক্ষ থেকে মুস্তফা খামেনিকে হত্যার একটা হুমকি এসছে। এটার আলোকে ইরান বলছে, এটা প্রথমে তারা জাতিসংঘে এটার ক্ষোভ জানিয়েছে এবং পাশাপাশি ইরানের মধ্যেও এটা নিয়ে কঠিন প্রতিক্রিয়া আসছে। ইরান বলছে যদি ইসরায়েল এমন কোনো দুঃসাহস করে থাকে, এটা হবে ইসরায়েলের শেষ দুঃসাহস। তারা এর আগে সর্বোচ্চ নেতাকে হত্যার পর যে জবাবটি পেয়েছে, এবার তার কয়েক গুণ বেশি পাবে। পাশাপাশি আব্বাস আরাকচি এটা নিয়ে টুইট করেছেন। তিনি বলছেন এভাবে যারা হুমকি দিচ্ছে তারা সন্ত্রাসী বা সন্ত্রাসবাদকে লালন করেন এবং একটি দেশের মধ্যে এর আগেও ইরানের মধ্যে স্ট্রাইক চালিয়ে আমরা দেখলাম যে শীর্ষ নেতাকে মেরেছে, ইরানের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, রাজনৈতিক লিডারকে, সেনাবাহিনীর অফিসারকে মেরেছে। এটার ঘোর বিরোধিতা করে ইরান বলছে আগামী দিনে এই সুযোগটি ইরান আর কাউকে দেবে না এবং এটার জন্য যে জবাব দেয়া হবে সেটা ইসরায়েল কল্পনা করতে পারবে না। তার মানে মুস্তফা খামেনির উপর কোনো আক্রমণ হলে ইরান কি প্রতিক্রিয়া দেখাবে তার একটা সিমটম বা আভাস ইরান তাদেরকে দিয়েছে। দর্শক, তারপরের যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো সিরিয়া। সিরিয়াতে বড় ধরনের অ্যাটাক হয়েছে একটি ক্যাফেতে এবং সেই ক্যাফেতে আক্রমণের ফলে সেখানে 5 জন স্পটে মারা গেছে, পাশাপাশি আরো 16 জনের মতো আহত হয়েছে। এবং এই ঘটনায় পক্ষ বিপক্ষের কোন স্টেটমেন্ট সেভাবে না আসলেও বলা হচ্ছে যে সিরিয়াকে আবার অশান্ত করার জন্য এটি হচ্ছে। দর্শক, এখন সিরিয়াটা আবার শত্রুর টার্গেট হতে পারে। যে রিপোর্ট আসছে সেই রিপোর্টে বলা হচ্ছে সিরিয়ার মানে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দামেস্কের কেন্দ্রস্থলে একটি ক্যাফেতে বিস্ফোরণে অন্তত 5 জন নিহত হয় এবং 20 জনের মতো আহত হয়। এটা আরো 5 জন বেড়েছে, 4 জন বেড়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে স্থানীয় সময় বিকেল 3টা 24 মিনিটে প্যালেস অফ জাস্টিসের কাছে আল মারজা জেলায় আল নাসের স্ট্রিটের একটি ক্যাফেতে বিস্ফোরণের খবর পাওয়া যায়। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে একটি বিস্ফোরণ ষড়যন্ত্রের কারণে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে এই বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলের ফুটেজ এবং ক্যাফের বিভিন্ন স্থানের মানে ভিডিও ফুটেজ দেখে তারা কনফার্ম হয়েছে। পাশাপাশি আল জাজিরার যে সিরিয়া প্রতিনিধি আছে মিলাদ ফলত, তিনি জানিয়েছেন এলাকার বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি নজরদারি ক্যামেরার ফুটেজের মাধ্যমে বিস্ফোরণের কারণ অনুসন্ধান শুরু করা হয়েছে। অর্থাৎ আশপাশের যে সিসি ক্যামেরাগুলো ছিল সেখান থেকেই তথ্য উপাত্ত নিয়ে এটার কারণ কারা কিভাবে কি হয়েছে এটার উপর তদন্ত শুরু করেছে সিরিয়া সরকার। দর্শক, সিরিয়াটা আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময় আবারও তাদের টার্গেটে পরিণত হয়েছে। এখন কি করবে সর্বশেষ, তো আশা করি সেই বিষয়গুলো মানে তুরস্ক জড়িয়ে গেছে। তুরস্ক সহজে সিরিয়া ইসরায়েলকে ঢুকতে দেবে না। আমরা একটু পাকিস্তানে নজর রাখতে চাই। ও আচ্ছা, এখানে আরেকটি ব্যাপার আছে। ইরান বলছে যদি হরমুজে মিস অ্যাডভেঞ্চার করতে আসে ওরা, আমেরিকা, তো মানে কেউ আর ফেরত যাবে না হরমুজ থেকে, খেয়ে ফেলবে স্টেট। এই হুমকি তো আমি আপনাদেরকে বললাম। কিন্তু আমেরিকা তারাও আবার পাল্টা ইরানকে হুমকি দিয়েছে। তারা বলছে হরমুজকে তারা আন্তর্জাতিক জলসীমা রাখতে চায়। কিন্তু ইরান বলছে যে আমেরিকার সাথে আমাদের চুক্তি হয়ে গেছে, 60 দিন ইরান কোনো চার্জ নেবে না, কিন্তু 60 দিন পর থেকে ইরান তার চার্জ নেওয়া শুরু করবে। এই পরিস্থিতির মধ্যে ট্রাম্প তার কথা কতটুকু রাখবেন আল্লাহ ভালো জানে। আসেন আমরা একটা খবর দিয়ে
চলে যাব পাকিস্তানের খবরে। আহ, এবার ইরানের কাছ থেকে বিশেষ মিসাইল নিয়ে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের মধ্যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছেন। বলা হচ্ছে যে ইউক্রেনের কয়েকটি শহরে ইরান যে মিসাইলগুলো মেরেছিল আমেরিকা এবং ইসরায়েলের উপর, সেখান থেকে স্পেশালি কিছু মিসাইল রাশিয়া নিয়েছিল ইরানের কাছ থেকে, এবং সেই মিসাইলগুলো এবার ইউক্রেনে হিট করেছে। এত বড় আকারে হিট করেছে যে ইউক্রেনের মধ্যে কয়েকটি শহর একদম বিধ্বস্ত করে ফেলেছে, অজস্র মানুষ হতাহতের খবর পাওয়া গেছে। রাশিয়া এত ম্যাসিভ আকারে হিটটা কেন করলো? মানে সাম্প্রতিক সময় সবচেয়ে বড় অ্যাটাকটি রাশিয়া করলো, কেন করলো? বলা হচ্ছে আমেরিকা এবং ইউরোপের মদদে ইউক্রেন রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র, তেল শোধনাগারগুলোতে হিট করেছে। যে রাশিয়া পুরো পৃথিবীতে তেল বিক্রি করে, যদিও আমেরিকার স্যাংশন আছে, সেই রাশিয়া এখন অন্যদের কাছ থেকে তেল কিনছে। কল্পনা করেন যে রাশিয়ার তেল সস্তায় কিনে ভারত পৃথিবীর কাছে বিক্রি করে, সেই তেল আবার ইন্ডিয়ার থেকে এখন রাশিয়া কিনছে। তাদের ফুয়েল স্টেশনগুলো প্রায় অনেকগুলি বন্ধ হয়ে গেছে। অর্থাৎ ইউক্রেন রাশিয়ার মধ্যে বড়সড় আক্রমণ করে তাদের তেল শোধনাগারগুলো ধ্বংস করার ফলে রাশিয়া তেল সংকটে পড়ে গেছে। আর সেই তেল সংকট কাটাবার জন্য রাশিয়া যাদের কাছে তেল বিক্রি করছে তাদের থেকে আবার তেল কিনছে। তার মানে ভ্লাদিমির পুতিনের জন্য এটি সবচেয়ে বড় পরাজয়। আমেরিকা যেমন ইরানে হোঁচট খেয়েছে, ইউক্রেনে ভ্লাদিমির পুতিন হোঁচট খেয়েছে। এই হোঁচট থেকে বাঁচতে বা ইজ্জত রক্ষা করতে বা প্রতিশোধ নিতে ইরানের মিসাইল দিয়ে এবার ইউক্রেনে ম্যাসিভ আকারে আক্রমণ চালিয়েছে ভ্লাদিমির পুতিন। কয়েকটা শহর এখনো চলছে, প্রচুর মানুষ হতাহত হয়েছে, ভবন বিধ্বস্ত হয়ে গেছে। তাদের সিস্টেম, রাডার সিস্টেম, তাদের ড্রোন বিভিন্ন টার্গেটগুলোতে হিট করেছে রাশিয়া। অবাক লাগে না? রাশিয়ার মতো একটা দানবীয় রাষ্ট্র ইউক্রেনে এখনো বিজয় পাচ্ছে না। আসলে যুদ্ধ পরিকল্পনা বা যুদ্ধ পরিস্থিতি এমন একটা দিকে গেছে, এখন সেনাবাহিনী ইউজ হয় না, প্রযুক্তি ইউজ হয়। ঘরে বসে সুইচ টিপে যুদ্ধ করা হয়। এক ইরানের কাছে আমেরিকা, ইসরায়েল কিনাকানি চুবানিটা খাইছে, শেষ পর্যন্ত হাতে পায়ে ধরে শান্তি চুক্তি করে ইজ্জত নিয়ে বাড়ি ফিরে গেছে। দর্শক আসেন শেষ খবরটা দিতে চাই। পাকিস্তানের ভেতরে ব্যাপক হট্টগোল চলছে। কাশ্মীর পাক সেনাপ্রধান আসিম মিনুরের বিরুদ্ধে নেমে গেছে। একের পর এক কাশ্মীর নেতাদের গ্রেফতার করছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। শওকত মীর একজন অন্যতম লিডার, তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। আমাদের শেখ হাসিনার মতো তাকে গুম করে ফেলা হয়েছে। কাশ্মীরের অজস্র নেতাকে গ্রেফতার করা হচ্ছে, কিন্তু কাশ্মীরিরা রাস্তা দখল করে তারা নেমে পড়েছে। তারা কোনোভাবেই পাকিস্তানের আওতায় আর থাকতে রাজি না। অর্থাৎ আমি কালকে লাইভে বলেছি, বাংলাদেশের বিরুদ্ধে খেয়াল করবেন, পাকিস্তানের যে জেনারেলরা আছেন তাদেরকে আসলে কিছু হেদায়েত দিতে হবে, নসিহত করতে হবে। এই দেশটি কায়েদে আজম জিন্না যখন একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সৃষ্টি করলেন, পাকিস্তান মানে একটা হিন্দুস্তান একটা পাকিস্তান ধরেন, কিন্তু এরপরে এই জেনারেলরা দায়িত্ব নিত বা পেছন থেকে রাজনীতিকে কন্ট্রোল করত। প্রতিবারই কোনো না কোনো জেনারেল পাকিস্তানকে ভুল সিদ্ধান্তে ফেলছে। এক জেনারেল বাংলাদেশকে আলাদা করেছে, এক জেনারেল আফগানের সাথে পাকিস্তানকে সারা জীবনের দ্বৈরতে বা বিরোধে জড়িয়েছে, এক জেনারেল খাইবার পাখতুনখোয়ায় আগুন জ্বলিয়েছে, এক জেনারেল বেলুচিস্তানে বিদ্রোহ লাগিয়ে বেলুচিস্তানের এক নেতাকে হত্যা করে বেলুচিস্তানকে সারা জীবনের জন্য পাকিস্তানের মধ্যে মানে পাকিস্তান বিরোধী করে ফেলেছে। সেখানে এখন স্বাধীনতা চায় একটা বিশাল গোষ্ঠী, এবং সেই গোষ্ঠীটা এখন পাকিস্তানের নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনীর সাথে নিয়মিত লড়াই করছে। পুরো ভারতের মধ্যে দেখবেন সেভেন সিস্টারে মোটামুটি শান্ত, তারপর ইদানিং মণিপুর টনিপুর অনেক বিরোধ সৃষ্টি হচ্ছে, কিন্তু পুরো পাকিস্তানের মধ্যে এই জেনারেলরাই ভুলগুলো করেছে। বাংলাদেশ তো আলাদা হয়েই গেল। তারপরে ভেতরে খাইবার পাখতুনখোয়া ইমরান খান মোটামুটি এক করে রেখেছে, এখন বেলুচিস্তানে চলছে এগুলো বিভিন্ন জায়গায়। এখন সেই কাশ্মীর, যে কাশ্মীরে ইমরানের পিটিআইকে
একদিকে গিলগিট বালুচিস্তান ইমরান খান বিজয় লাভ করেছে, সেখান থেকে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে, দেয় নাই। দেখেন জেনারেলরা কি করছে, নির্বাচনের ফলাফল পর্যন্ত বাতিল করে তারা তাদের মতো ফর্ম 47 ঘোষণা করে, ডিসি সাহেব বলে দেয় অমুকে জিতেছে, ফলাফল বন্ধ। এখন আজাদ কাশ্মীরে পিটিআই কে কোনোভাবে নির্বাচনে অংশ নিতে দেবে না অথবা বিজয়ী হতে দেবে না, সেখানে মানে আসিম মনি তার নিজের অস্ত্র দিয়ে সব করতে চায়। এই লোকটাকে মানে অবাক লাগে যে পাকিস্তানের সেনাবাহিনী তো খুব মেধাবী অফিসার জানি, কিন্তু তারা রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে এত অদক্ষ হয়। ভারত এখন কাশ্মীর মানে আজাদ কাশ্মীর যেটা পাকিস্তান অধ্যুষিত, একটা তো জানেন আপনারা জম্মু, একটা হলো আজাদ কাশ্মীর, জম্মুটা ভারতের দখলে, আজাদটা পাকিস্তানের দখলে। কাশ্মীরিরা বলছে আমরা পাকিস্তানের সাথে থাকবো না, প্রয়োজন আমরা ভারতের সাহায্য নেব। তার মানে কি পাকিস্তানকে হুমকি দিচ্ছে আমরা আলাদা হব, যেমন বাংলাদেশ হুমকি দিয়ে ইন্দিরা মুজিব মিলে পাকিস্তান থেকে আলাদা হয়েছিল, যদিও বাংলাদেশ স্বাধীন হয় নাই। এখন মানে পাকিস্তান থেকে ভারতের কোলে চলে আসছে, এখন ভারত ডিসিশন নেয়, আগে নিত পাকিস্তান জেনারেলরা, এখন নিতে ভারতের নরেন্দ্র মোদীদের মতো ব্যক্তিরা। বাংলাদেশ স্বাধীন হয় না, এটা আপনারা জানেন, আমরাও জানি, নামে মাত্র আর কি বাংলাদেশ বলি আমরা। তো এই মুহূর্তে পাকিস্তান আবারও আজাদ কাশ্মীর একটা বড় বিপদে পড়ছে। এই জেনারেলরা পাকিস্তানকে বারবারই বিপদে ফেলছে, এখন আবার টুকরো হওয়ার ভয় সৃষ্টি হয়েছে। একদিকে কাশ্মীর বলছে আমরা ভারতের সাহায্য চাইব, যদি আসিম মনির বাড়াবাড়ি বেশি করে, আমরা আসিম মনিরকে মানি না, তাকে আমরা সেনাপ্রধান মানি না, এটা পাকিস্তানের অংশ না, আমরা স্বাধীন, আমরা স্বায়ত্তশাসিত, আমরা পাকিস্তানের নির্দেশনা মানব না, ডাইরেক্ট বলছে। কেন বলছে? কারণ তাদের উপর জুলুম করে তাদেরকে প্রকাশ্যে হত্যা করেছে এই আসিম মনিরের নিরাপত্তা বাহিনী। শেখ হাসিনা যেমন অস্ত্রের ভাষায় জবাব দিচ্ছে, সেনাবাহিনী সবসময় অস্ত্রের ভাষায় জবাব দেয়, মাথায় তাদের মালকম বুটের মধ্যে থাকে তাদের জ্ঞান বুদ্ধি। এখন ভারত দাবি করে বসছে আজাদ কাশ্মীর আমাদের, এখন পাকিস্তান কি করবে? পারবে? বাংলাদেশ তো রক্ষা করতে পারে নাই, বিশাল ভারত হা করে বসে আছে পাকিস্তানকে আরো দুর্বল করার জন্য। এই মুহূর্তে ইমরানকে যদি জেল থেকে বের করে না আনা হয়, বা ইমরান খানকে যদি রাজনৈতিক ক্রিজে না নামানো হয়, পাকিস্তান কয়েক টুকরো হবে। আজাদ কাশ্মীর যদি ভেঙে যায়, গিলগিট ভেঙে যাবে, খাইবার পাখতুনখোয়া, কেপি ভেঙে যেতে পারে, পাকিস্তান কয়েক টুকরা হবে, লিখে রাখেন। আসিম মনির আছে শান্তি তৈরি করতেছে পাকিস্তান আর কি বলে ইরান আর আমেরিকা নিজের ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে, আর যারাই আন্দোলন সংগ্রাম করে তাদেরকে গুম করতেছে। তবে হাসিনার মতো গুম করে মেরে ফেলে না এখন পাকিস্তান, খুব একটা নজির নাই। তারা গুম করে আবার পরবর্তী ছেড়ে দেয় বা আদালতে শরণাপন্ন করে, যেমন হাসিনা তো এটা করতো না, গুম করতে শীতলক্ষা লাশ পাওয়া যেত, বুড়িগঙ্গা লাশ পাওয়া যেত, বিভিন্ন জায়গায় লাশ পাওয়া যেত। আর অদ্ভুত লাগে আজকে হাসিনার সেই দালালগুলো, আমাদের কিছু সাংবাদিক, কিছু ফিফথ কলাম, আমাদের হুমায়ুন স্যারের স্ত্রী ওই যে কি বলে বুড়ি শাওন, লেখছে জুলাই সিআইডি, মানে জুলাই চু চু চু, বুঝতে পারছেন তো? কি নোংরা মহিলা! আরে ধোত্রা মহিলা, তোরে তো রাস্তার পাগল এখন টাচ করবে না। জুলাই তোদের কি পেছনে বাঁশ দিছে? এই দেশের মধ্যে অজস্র মানুষ যারা হত্যা করেছে, তারা তাদের পক্ষে দালালি করতেছে আবার সাংবাদিক। আমারই বন্ধু মঞ্জুরুল আলম পান্না, দালাল কাকে বলে? ওই যে দল ক্ষমতা আসলে কিছু পাবে ওই আশায়, আবার ইন্ডিয়া থেকে মোটা অঙ্কের টাকা পায়, তাদেরকে টাকা দেয়া হচ্ছে, একদম প্রকাশ্যে বলছে টাকা দেয়া হচ্ছে। এদের কাছে একটা চেতনার সাইনবোর্ড থাকে, ধরেন যখন এরা কোনো কথা বলতে পারে না তখন ৭১ টানবে। ৭১ মানে তারা বুঝে আওয়ামী লীগ। ৭১-এর বারের ইতিহাস পড়েই নেই জীবনে, জানি না কিচ্ছু মনে করেন। কিন্তু ৭১-এর চেতনা এটা, ৭১-এর চেতনা, ৭১-এর চেতনা কি ঘোড়া রান্না বল? ৭১-এর চেতনা হলো এই দেশে মুক্তিযোদ্ধারা এখনো ভিক্ষা করে খায়। ৭১-এর চেতনা হলো এই দেশে ফেক মুক্তিযোদ্ধারা, রাজাকাররা মুক্তিযোদ্ধা সেজে বসে আছে। ৭১-এর সত্যিকার ইতিহাস কি, সর্বাধিক রাজাকার ছিল আওয়ামী লীগের মধ্যে। সেগুলোকে দায় মুক্তি দিয়ে সেগুলো সব মুক্তিযোদ্ধা হয়ে গেছে। গর্ধব সাংবাদিক হলে যা হয়, ২ কলম পড়ে নেয় সাংবাদিক, ওই যে টাকা পায়, মাসোহারা পায়, ওই জন্য কথা বলে। তো সেই অবস্থা পাকিস্তানে চলছে এখন। আসিম মনিরকে একদল বাহবা দিচ্ছে, হুজুর যা বলবেন ঠিক ঠিক ঠিক, কিন্তু দেশপ্রেমিক সাংবাদিকদেরকে দৌড়ের মধ্যে রাখতেছে, তাদেরকে তুলে নিচ্ছে, গ্রেফতার করতেছে, অনেকে দেশ ছেড়ে চলে গেছে। ঠিক হাসিনার মতো আসিম মনিরের ফ্যাসিজমের বা ফ্যাসিস্ট বা স্বৈরাচারী চেহারা উন্মোচন হচ্ছে, আর নতুন করে আজাদ কাশ্মীর এখন ভাঙনের মুখে পড়ে গেছে। আল্লাহ যদি হেফাজত না করে, এবার পাকিস্তানের কপালে দুঃখ আছে, কারণ মানুষ এখনো রাজপথে, কাশ্মীরের জনগণ এখনো রাজপথে, সেনাবাহিনীকে এটা দিয়েও পুষতেছে না।
গুলি চালালেও তারা মাঠ ছাড়তেছে না। কাশ্মীরিরা কেমন জানেন তো আপনারা। আর এখন যদি ভারত ইন্ধন দেয় তাহলে দুঃখ আছে। আসিফ মনিরকে সামরিক নয়, রাজনৈতিকভাবে এটাকে ট্যাকেল করতে হবে। এর জন্য ইমরান খানকে মুক্তি দিয়ে তাকে ক্রিজে নামিয়ে শান্ত করতে হবে। আল্লাহ হাফেজ।